দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কিন্তু নানা রকম শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। মহিলাদের গোপনাঙ্গ বা অন্তরঙ্গ অঙ্গও এর ব্যতিক্রম নয়। সন্তানের জন্ম দেওয়া, বয়স, হরমোনগত পরিবর্তন কিংবা অন্যান্য নানা কারণে এই যোনিপথের শিথিলতা কিংবা টাইটনেস যাকে বলা হয় সেটা কিন্তু কমে যেতে পারে, যা অনেক নারীকে শারীরিক এবং মানসিকভাবে অস্বস্তিতে ফেলে। আজ আমরা কথা বলবো এই ভ্যাজাইনোপ্লাস্টি বা ভ্যাজাইনা টাইটনিং নিয়ে। এটা আসলে কি, কি কারণে, কখন এটা করা হয় এবং কি কারণে আপনার যোনিপথ শিথিল হয়ে আসতে পারে এবং কখন আপনি চিকিৎসকের দ্বারস্থ হবেন, কেন করাবেন, এই সার্জারির কার্যকারিতা কতটা এবং তারপরে কি করণীয়, এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন। কারণ আজ আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন কলকাতার বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্নগুলো নিয়ে। তার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথ, তারও লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে আমরা তরুণ প্রজন্মের নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করছি প্রতিনিয়ত। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, প্রথমেই প্রশ্ন আসে যে কেন ভ্যাজাইনাটা লুজ হয়ে যায়। 3-4টে কারণ আমি দেখেছি পেশেন্টরা যে জিনিসগুলো নিয়ে আসেন। একটা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি, যখন বাচ্চা যদি ভ্যাজাইনার দিয়ে, যেটা স্বাভাবিক বাচ্চা প্রসব হওয়ার রাস্তা, সেখান দিয়ে চলে আসে, তাহলে ভ্যাজাইনাটা স্ট্রেচিং হয়ে যায় এবং সেক্ষেত্রে ভ্যাজাইনাল মাসলটা লুজ হয়ে যেতে পারে এবং ভ্যাজাইনাল যে ওয়াল আছে সেখানে শিথিলতা আসে। এটা একটা। তো যতবার করে যত বেশি ভ্যাজাইনাল ডেলিভারি হবে, 2টো 3টে 4টে বাচ্চা হলে বেশি লুজনেস চলে আসে। এটা একটা। 2 নম্বর যেটা আমি দেখেছি পেশেন্টদের, সেটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের বডির বিভিন্ন চেঞ্জেস আসে। আমাদের চামড়া লুজ হয়ে যেতে পারে, বিভিন্ন ফেশিয়ালস মাসেলসগুলো লুজ হয়, বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঝুলে আসে। তেমনি ভ্যাজাইনাল ওয়াল যেটা রয়েছে সেটারও যে কোলাজেন থাকে, সেই কোলাজেনগুলো ব্রেকডাউন হয়। ফলে যে ইউথফুলনেস বা টাইটনেস প্রথম দিকে ছিল, 40-এর পরে কিন্তু সেই ভ্যাজাইনাল টাইটনেস ব্যাপারটা চলে যায়। তৃতীয় একটা কারণ, অনেক সময়তেই বাচ্চা ডেলিভারি হওয়ার সময় আমরা এপিসিওটমি বলে একটা জিনিস করি, যাতে বাচ্চাটা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে, গাইনোকোলজিস্টরা করে থাকেন। ভ্যাজাইনাল ওপেনিং যেটা আছে সেটাকে একটুখানি কেটে দেওয়া হয়। এটার কারণেও দেখেছি বেশ কিছু পেশেন্ট চলে আসেন। আর চতুর্থত, কিছু কিছু পেশেন্ট আসেন যাদের এমনিতেই শারীরিক তুলনায় তাদের ভ্যাজাইনাল ডায়ামিটারটা একটুখানি বড়। তো এই 4টে গ্রুপের পেশেন্ট আসেন যারা আমাদের কাছে কমপ্লেন করেন বা আমার কাছে আসেন যে স্যার, ভ্যাজাইনার সাইজটা বা ভ্যাজাইনাল ওয়ালটা লুজ হয়ে গেছে বলে মনে হচ্ছে বা লুজ বলে মনে হচ্ছে, এবং আগে ইন্টিমেট হতে পার্টনারের সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে যে ব্যাপারটা তাদের হতো, যে ফিলটা হতো, সেই ফিলটা কিন্তু আপনার পাচ্ছি না। এই পরিস্থিতিতে আমরা ভ্যাজাইনোপ্লাস্টি সার্জারিটা করি। এটার জন্য নন সার্জিক্যাল ট্রিটমেন্ট কি কি রয়েছে, আর সেগুলো সেই থেরাপিগুলো কি সকলের ক্ষেত্রেই কাজ করবে, কার্যকর হবে? তো প্রথমেই হয় যেটা, পেশেন্টরা সার্জিক্যালের ব্যাপারে প্রথমেই যখন জিজ্ঞেস করেন, প্রথমেই তার নন সার্জিক্যাল অপশনসটা প্রথমেই জিজ্ঞেস করেন, কি স্যার সার্জারি করা লাগবেই? তো আমরা ভ্যাজাইনাল লুজনেস নিয়ে যখন আসে তখন বিভিন্ন গ্রেডিংয়ে ভাগ করি যে কতটা লুজনেস রয়েছে। প্রাইমারি দিকে যদি আসেন, খুব কম লুজনেস যেখানে হয়েছে, সেখানে কিছু কিছু নন সার্জিক্যাল থেরাপি কাজ করে। যেরকম লেজার করা যেতে পারে, পিলিং করা যেতে পারে। লেজার ভ্যাজাইনাল টাইটনিংটা একটা, এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগে, করে সেদিন চলে যাওয়া যায় এবং ডাউন টাইমটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ সেক্সুয়াল লাইফে ফেরা যায়। তো এটা যাচ্ছে যখন মিনিমাল লুজনেস হচ্ছে। কিন্তু যদি খুব বেশি লুজনেস হয়ে যায়, কিন্তু সেখানে এই উপকারটা নন সার্জিক্যালের মাধ্যমে কিন্তু পাওয়া সম্ভব নয়, তখন সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। তো আপনি যখন ডাক্তারবাবুর কাছে আসবেন বা কোনো প্লাস্টিক সার্জনের কাছে যাবেন, আমরা তাকে এক্সামিন করব, পেশেন্টের হিস্ট্রি নেব, এক্সামিন করব এবং পরিস্থিতি অনুযায়ী আপনাকে আমরা সার্ভিস করব বা পরিস্থিতি অনুযায়ী আমরা আপনাকে অ্যাডভাইস করব যে আপনি নন সার্জিক্যালটা হচ্ছে কি সার্জিক্যালটা আপনার জন্য বেটার এফেক্টিভ হবে। যেটাই আপনি করুন না কেন, সার্জিক্যাল বা নন সার্জিক্যাল, দেখতে হবে আপনার জন্য এফেক্টিভ কোনটা হচ্ছে। ইনএফেক্টিভ ট্রিটমেন্ট করিয়ে তো লাভ নেই। যদি আপনার সার্জিক্যালি দরকার হয়, নন সার্জিক্যাল করলে যে ডিজায়ার্ড এফেক্ট আপনি চাইছেন সেটা আপনি পাবেন না, আপনি তাহলে খুশি হবেন না। সেই জন্য ডাক্তারবাবুর কাছে এসে দেখিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য কোনটা ভালো হবে বা কোনটা আপনার জন্য এক্স্যাক্টলি দরকার। যেটা দরকার হবে সেটা কিন্তু করলে বেস্ট রেজাল্ট হবে, খুশি হবে। স্যার, এই ভ্যাজাইনোপ্লাস্টি সার্জারির মাধ্যমে এই যে যোনিপথ শিথিল হয়ে যাওয়া বা লুজ হয়ে যাওয়া, এটা কতটা টাইট করা সম্ভব হয়? আমরা যখন পেশেন্টরা আসেন, আপনাদের শুনতে একটুখানি অস্বস্তিকর মনে হলেও আমরা যেটা দেখি বা হিসেব করে দেখি, 2 ফিঙ্গার ডায়ালিটেশন বলে একটা জিনিস রয়েছে, যে একটা
টাইট ভ্যাজাইনা যখন থাকছে তখন তার মধ্যে দিয়ে খুব কষ্টের সৃষ্টে দুটো আঙুলের মতো স্পেস সেখানে থাকে। তো যখন দুটো আঙুলের বদলে 3টে আঙুল চলে যাচ্ছে তখন আমরা বুঝতে পারবো মাইল্ড টু মডারেট চেঞ্জেস হয়েছে। যখন 3 ফিঙ্গারের বেশি ফিঙ্গার ইনসার্ট করা পসিবল হচ্ছে তখন সেটাকে আমরা বলবো সিভিয়ার লুজনেস হয়ে গেছে, যেখানে সার্জারি অবশ্যই দরকার হয়। তো এই একটা সিম্পল ফিজিক্যাল এক্সামিনেশন করে কিন্তু আমরা বুঝতে পারি যে ওনার ক্ষেত্রে কোন ধরনের ট্রিটমেন্টটা দরকার। এটাই হচ্ছে প্রকৃষ্ট উপায় বোঝার জন্য। এই ফিঙ্গারের ব্যাপারটা দিয়ে আমরা কিন্তু জিনিসটাকে মেজারমেন্ট করব, বা যে কোনো ডাক্তারবাবু সেটা করে থাকেন। তো এইবারে এই কোশ্চেনের সঙ্গে সেকেন্ড যে আমরা অপশনসটা বলবো, যে উত্তরটা বলবো যে আগের অবস্থায় ফিরবে কিনা, তাহলে আমাদের টার্গেট থাকবে 2 ফিঙ্গার ডাইলেটেশনটা অবধি টাইট করা। তো যার ধরুন 3 ফিঙ্গার ডাইলেটেশন হয়ে গেছে তাকে আমরা স্কিনটা ভ্যাজাইনাল মিউকোজা আমরা সেটাকে বাদ দেবো এবং মাসেলটাকে প্লাইকেট করব, এবং আমাদের টার্গেট থাকছে 2 ফিঙ্গার অ্যাটলিস্ট আমাদের টাইটনেসটা নিয়ে আসা। তাহলে যখন আবার আপনি ইন্টিমেট হবেন পার্টনারের সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে, তাহলে পুরনো ফিলিংসটা ফিলে পাবেন। তো এইভাবে আমরা জিনিসটাকে মেজারমেন্ট করি। এই যে সার্জারির কথা শুনলে অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে সেটা কি খুব যন্ত্রণাদায়ক একটা পদ্ধতি? তো এই সার্জারি ভ্যাজাইনোপ্লাস্টির ক্ষেত্রে এটার ব্যথা বা যন্ত্রণার ক্ষেত্রে কতটা কি পরিস্থিতি হয়? ভ্যাজাইনোপ্লাস্টির সঙ্গে ব্যথার যে ব্যাপারটা রয়েছে সেটাকে আমি 3টে স্টেজে বেসিক্যালি আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। একটা হচ্ছে সার্জিক্যালের সময় পেন, সার্জারির সময় ব্যথা। সার্জারির সময় একেবারেই ব্যথা হয় না। তো সার্জারি কীভাবে হচ্ছে, বেসিক্যালি জায়গাটাকে আমরা অবশ করে দিই। যখনই কোনো একজন পেশেন্ট আসেন আমরা তার ভ্যাজাইনাল মিউকোজাতে নাম্বিং ক্রিম লাগিয়ে দেওয়া হয়। এই নাম্বিং ক্রিম দেওয়ার পরে 80 থেকে 90% পেইন সেন্সেশনস কিন্তু চলে যাওয়া হয়। তারপরে যখন আমরা অপারেশন শুরু করছি আমরা সেই জায়গাটাতে এক্সামিন করি। যদি দেখা যায় হালকা কিছু পেন রয়েছে, লোকাল অ্যানাস্থেসিয়া ইনজেকশন দিলে পরে পুরোপুরি ব্যথা চলে, এবং এই ব্যথাটা 2 থেকে 3 ঘন্টা কোনো ব্যথা থাকে না। তার মধ্যে কিন্তু সার্জারি করা হয়ে যায়। সার্জারি করতে আমাদের 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। তো সার্জারির সময় ব্যথা হলো না, তাহলে সার্জারির পরে যাতে নেক্সট 1-2 দিন ব্যথা না হয় সেজন্য আমরা ছুটির সময় আপনাকে ওষুধ দিয়ে দেবো, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, অন্যান্য ওষুধ থাকবে, সেগুলো 2-3 দিন খেতে হয়। তৃতীয় যে ব্যথার বিষয়টা থাকে সেটা হচ্ছে যখন আপনি 4 to 6 উইকস পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন তখন ব্যথা হবে কিনা, কারণ টাইট হয়ে গেল। তো তখন হালকা ফার্স্ট ইন্টারকোর্সের সময় ব্যথা হতে পারে, সেজন্য আমরা পেশেন্টদেরকে তখন নাম্বিং ক্রিম দিয়ে নিতে বলি। তো সংক্ষেপে বললে সার্জারির সময় ব্যথা হবে না, কারণ আমরা জায়গাটা নাম করে করব। সার্জারির পরেও ব্যথা হবে না, ব্যথার ওষুধ আপনাকে দেওয়া হবে, 3 থেকে 5 দিন ওষুধ খেতে হবে। এরপরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার সময় হালকা ব্যথা হতে পারে, যেহেতু আগারের মতো টাইট হয়ে গেছে। সেক্ষেত্রে একটা লুব্রিকেটিং জেলি এবং পার্টনার যদি কন্ডোম ইউজ করেন তাহলে কিন্তু ব্যথা হবে না। তো এটা গেল ভাইজাইনোপ্লাস্টির সঙ্গে ব্যথার রিলেশনস। তাহলে স্যার এই সার্জারির পরে আপনারা ক্লিনিক থেকে কখন ছুটি দেন পেশেন্টকে? ভাইজাইনোপ্লাস্টি সার্জারি একেবারেই একটা ডে কেয়ার সার্জারি। আমরা সেই দিনেই ছুটি করে দেবো। ধরুন আপনি সকাল 8টায় যদি ভর্তি হয়ে যাচ্ছেন, আমি হয়তো 9টা থেকে আপনাকে ভর্তি-টর্তি করে সব প্রসিডিউরস করে 9টায় আমরা সার্জারি শুরু করব। 9:30 পৌনে 10টার মধ্যে সার্জারি হয়ে যাবে। আমরা আপনাকে 3 থেকে 4 ঘন্টা অবজার্ভ করব, বেলা 2টো থেকে 3টের মধ্যে ছুটি করে দেওয়া হবে। তো সব মিলিয়ে হসপিটালে থাকাটা মোটামুটি 4 থেকে 6 ঘন্টার মতো। তারপরে সেই দিনেই কিন্তু আপনি বাড়ি চলে যেতে পারেন, হেঁটে বাড়ি চলে যেতে পারবেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। এটা একটা ডে কেয়ার প্রসিডিউর। তাহলে স্যার বিশ্রামের প্রশ্ন যদি আসে, কতদিন রেস্টে থাকতে হবে? ভ্যাজাইনোপ্লাস্টি সার্জারি যারা করতে আসেন, অধিকাংশ পেশেন্ট আমার কাছে যারা আসছেন তারা 30+ বা 40+। স্বাভাবিকভাবেই তাদের বিভিন্ন ফ্যামিলিগত কাজ থাকতে পারে, বাইরে চাকরি বাকরি করতে পারেন। তো তারা কতদিন রেস্ট নেবেন, বাড়িতে বাইরে যাবেন, সেটা একটা প্রশ্ন হয়। তো আমি ইউজুয়ালি পেশেন্টদেরকে বলি 2 থেকে 3 দিন হোম রেস্ট ইজ সাফিসিয়েন্ট। এমন নয় যে বাড়িতে বসে থাকতে হবে, শুয়ে থাকতে হবে, বাড়ির স্বাভাবিক কাজকর্ম করতে হবে। খুব বাইরের যে কাজকর্ম, ধরুন আপনাকে ভিড় বাসে চলতে হচ্ছে, ট্রেনে করে অনেকটা দূর ট্রাভেল করতে হচ্ছে, বা সাইক্লিং করতে হচ্ছে, বা আপনি এমন কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে রেগুলার দৌড়ঝাঁপ এই ব্যাপারগুলো করতে হয়, সেই ধরনের অ্যাক্টিভিটি 3 দিন মতো বন্ধ রাখলে পরেই যথেষ্ট। তারপরের থেকে আপনি অফিসে চলে যেতে পারবেন। আপনি যদি শুক্রবারে সার্জারি করেন, শনি রবি ছুটি নিয়ে সোমবারে অবশ্যই কাজে ফিরতে পারবেন, কোনো অসুবিধা হবে না। স্যার সার্জারির পরে একটা প্রশ্ন আসে যে এখানে কোনো দাগ হবে কিনা বা পরবর্তীতে আবার সেলাই কাটাতে আসতে হবে কিনা? ভ্যাজাইনাটা তো অ্যাকচুয়ালি আমাদের মহিলাদের বডির ভেতরে থাকে। এখানে ভেতরে কাটাকাটি হলো কিনা সেটা অ্যাজ সাচ বোঝা কিন্তু পসিবল না। আর সত্যি কথা বলতে দাগ এমনিতে হয়ও না, কারণ ভ্যাজাইনাল যে মিউকোজা থাকে সেটা রিউগোরোসিটি থাকে, সেখানে ভাঁজ থাকে, চামড়ার ভাঁজ থাকে, টান কিন্তু নয়। যাতে সেটা অ্যাকোমোডেট করতে পারে একটা বড় হয়ে যাওয়া পুরুষাঙ্গকে, সেই জন্য কিন্তু ওরকম থাকে, স্ট্রেচে যাতে করা যায়। তো
তো দাগ একেবারেই বোঝা যায় না। আর ২ নম্বর যে সুতো আমরা ইউজ করি ভ্যাজাইনাল যখন মিউকোসাটাকে আমরা বাদ দিচ্ছি, মাসল প্লাকেশন করছি, ২ থেকে ৩টে লেয়ারে আমরা সুতো ইউজ করি। এই সুতোগুলো সেলফ অ্যাবজর্বিং সুতো হয়। যেটা ভেতরের লেয়ারে সুতো থাকছে সেটা তো বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। আর বাইরের লেয়ারে যে সুতোটা থাকছে সেটা ইউজুয়ালি ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে নিজের থেকে কিন্তু খুলে পড়ে যাবে। আপনার মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গেই হয়তো বেরিয়ে যাবে। আপনি বডি থেকে টেরও পাবেন না। সুতরাং দাগও হবে না এবং সেলাই কাটতে আসার জন্য কখনো আপনাকে কোথাও যেতে হবে না বা আমাদের কাছেও আসতে হবে না। এটা সেলফ অ্যাবসর্বিং। এখানে একটা বড় প্রশ্ন আসে যে এই সার্জারির পরে কতদিন পরে আবার পুরনো যৌন জীবনে বা সহবাস করা যায় বা পুরনো যৌন জীবনে ফিরে যাওয়া যায়? হ্যাঁ, যৌন জীবনে কবে ফেরা যাবে অলরেডি আমি ১-২ বার জিনিসটা নিয়ে হালকা টাচ আপনাদের বলেওছি। তো এখানে একটু ডিটেলসে বলা সেটা হচ্ছে তাহলে সেক্সুয়াল অ্যাক্টিভিটি কবে থেকে করা যাবে? সার্জারিটা আমরা করলাম, সার্জারির পরে আপনি বাড়িতে গেলেন, ওষুধপত্র খেলেন, মোটামুটি ৪ থেকে ৬ সপ্তাহ লাগে। আপনি বুঝতেই পারছেন ৪ সপ্তাহ থেকে ৬ সপ্তাহের মধ্যে সেলাইটা কেটে পড়ে যাবে বা অ্যাবজর্ব হয়ে যাবে, তার মানে তার মধ্যে করা যাবে না। তার মধ্যে করতে গেলে কি হয়, তখনও ভালো করে ভেতরটা হিলিং হয় না। ওই সময় সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গেলে এমনিতেই জায়গাটা কাঁচা হয়ে রয়েছে, ভেতরে স্টিচেসগুলো স্টিল রয়েছে, ফলে ব্লিডিং হতে পারে। সেই জন্য আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি 6 উইকস, ১.৫ মাস পরের থেকে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে। এবং ২-৩টে জিনিস আমরা তাদেরকে বলে দিই। এক, আপনার ভ্যাজিনা কিন্তু টাইট হয়ে গেছে, সুতরাং আপনার পার্টনারকে একটু সতর্ক হতে হবে। আপনাকে একটা জেলি ইউজ করতে হবে যাতে লুব্রিকেশনসটা খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনার স্ট্রেচিংয়ের জনিত যে পেন সেটা কম হবে। আর ৩ নম্বর, আপনার যিনি পার্টনার আছেন তাকেও বলবেন কন্ডোম পরে নিতে, তাহলে যে স্মুথনেসটা আসবে, ফলে ইজিলি কয়টাল প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, আপনার দিক থেকে কষ্টটা কম হবে এবং আপনি এনজয় করতে পারবেন। তো 6 উইকস পরের থেকে সেক্সুয়াল অ্যাক্টিভিটি উইথ দিস 3 প্রিকশনস, এই 3টে প্রিকশনস নিয়ে কিন্তু করা যেতে পারে। সবশেষে একটা প্রশ্নে আসি যে এই সার্জারির ক্ষেত্রে খরচ কতটা হতে পারে? অনেকেরই মনে প্রশ্ন থাকে সার্জারিটা বোধহয় খুব এক্সপেন্সিভ হবে, কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি। ব্যাপারটা কিন্তু সেটা একেবারেই সেরকম নয়। এটা ডিপেন্ড করে আপনি কি কন্ডিশন নিয়ে এসছেন তার উপরে। মোটামুটি ৩৮ থেকে ৫০ এর মধ্যে কিন্তু পুরো সার্জিক্যাল কস্টটা ডিপেন্ড করে। আমরা আপনাকে দেখে আপনার জন্য কতটা প্রসিজিয়ার্স, অ্যাডিশনাল প্রসিজিয়ার্স লাগবে কিনা, কতটা লুজনেস রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে কস্ট আসে। একটা গড় হিসেব বা একটা মোটামুটি হিসেব ৩৮ থেকে ৫০,০০০ টাকা, তার মধ্যে হসপিটালের খরচা সমস্ত কিছু ধরা রয়েছে এবং এর মধ্যে আপনার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এক্স্যাক্টলি কত কস্ট হবে সেটা দেখার জন্য আপনাকে একবার ক্লিনিকে আসতে হবে। আমাকে দেখালে পরে আমি আপনার কন্ডিশনসটা দেখে বলে দিতে পারবো এক্স্যাক্টলি আপনার জন্য কত খরচ হচ্ছে। সুতরাং দর্শক বন্ধু, আপনারা শুনলেন, আপনারা বুঝলেন যে এই ভ্যাজানোপ্লাস্টি বা ভ্যাজানা টাইটনিং এটা কিন্তু শুধুমাত্র কোনো আরামের বা সৌন্দর্যের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নারীর মানসিক এবং শারীরিক স্বাস্থ্য। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক সমাধানের রাস্তা বেছে নিন এবং যখনই চিকিৎসা বা এই সার্জারি করাবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন তখন কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জানান, আমরা পরবর্তীতে আবার আলোচনা করব এই বিষয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।